কক্সবাজারের ভয়াবহ ভিড় ও পরিবেশগত চাপ কমাতে রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। উদ্দেশ্য ছিল উন্নত বাসস্থান, নিরাপত্তা ও মৌলিক সুবিধা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক গবেষণা ও মাঠ পর্যায়ের তথ্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। পরিচালন ব্যয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তাহীনতা, স্বাস্থ্য ঝুঁকি, কর্মসংস্থান সংকট ও মানসিক স্বাস্থ্যের অবনতির ফলে ভাসানচরে রোহিঙ্গাদের জীবন কক্সবাজারের তুলনায় আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠেছে। সরকারি তথ্য মতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩,০৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১৩,০০০ একর আয়তনের ওই জায়গায় ১ লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছ গ্রামের অবকাঠামো তৈরি করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজারে অতি ভিড়, অনিরাপদ অবকাঠামো ও সীমিত সেবা থাকা সত্ত্বেও শরণার্থীরা অন্তত ভূমির সঙ্গে যুক্ত থেকে স্থানীয় অর্থনীতি ও সামাজিক যোগাযোগের মধ্যে টিকে থাকার সুযোগ পাচ্ছিল। বিপরীতে ২০২০ সাল থেকে ধাপে ধাপে তাদের একটি অংশকে ৬০ কিলোমিটার দূরের ভাসানচরে নিয়ে যাওয়া হয়, যা ভৌগোলিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং বাজার, শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থা বা সামাজিক সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত নয়। প্রতিবেদন অনুযায়ী ভাসানচরে স্থানান্তরিত পরিবারগুলোর অবস্থা কক্সবাজারে থেকে যাওয়া পরিবারের তুলনায় অনেক খারাপ। তাদের গড় খাদ্য গ্রহণের মান ৪৪% কমে গেছে, খাদ্যের বৈচিত্র্য কমেছে ৩৭%, আর প্রতিদিনের খাদ্য গ্রহণের হার প্রায় ৪৭% কমে গেছে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবস্থাও অবনতির দিকে গেছে। মাঝারি থেকে গুরুতর বিষণ্ণতায় আক্রান্তের হার বেড়েছে ৬.২%, শারীরিক অসুস্থতার হার ১৭% বেশি। কর্মসংস্থানের ক্ষেত্রেও ভাসানচরে থাকা রোহিঙ্গারা পিছিয়ে, যেখানে কর্মরতদের মাসিক মজুরি কক্সবাজারের তুলনায় গড়ে প্রায় ৪৫% কম। সহায়তা পাওয়ার ক্ষেত্রেও বড় পার্থক্য দেখা গেছে। ভাসানচরে খাদ্য সহায়তা পাওয়ার সম্ভাবনা ২৮% কম, আর নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার হার ৩৮% কমে গেছে। বিশ্বব্যাংক বলছে, এ অবস্থার পেছনে মূলত ভাসানচরের ভৌগোলিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতাই দায়ী। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর মডেল টেকসই সমাধান হিসেবে কতটা কার্যকর সে প্রশ্ন নতুন করে সামনে এনেছে এই গবেষণার ফলাফল। বিভিন্ন সূচকে দেখা যাচ্ছে, পুষ্টি, স্বাস্থ্য, কর্মসংস্থান কিংবা সহায়তা প্রাপ্তি সব ক্ষেত্রে স্থানান্তরিত শরণার্থীদের উন্নতি হয়নি, উল্টো স্পষ্টভাবে আরও খারাপ হয়েছে। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এ শরণার্থী জনগোষ্ঠীর জন্য এমন নেতিবাচক ফলাফলের সঙ্গে যুক্ত হয়েছে ভাসানচরের ব্যয় সাপেক্ষ কাঠামো, যা কক্সবাজারের তুলনায় মাথাপিছু ৩ গুণ। মানবিক সহায়তার সীমিত সম্পদের প্রেক্ষাপটে এ ধরনের ব্যয়বহুল উদ্যোগ আর্থিকভাবে কার্যকর নয়। এর ওপর ভৌগোলিক বিচ্ছিন্নতা ও অর্থনৈতিক অনগ্রসরতা ভাসানচরের কাঠামোগত সীমাবদ্ধতাকে আরও প্রকট করেছে। বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন বলছে, সব মিলিয়ে প্রমাণগুলো ইঙ্গিত দিচ্ছে যে দূরবর্তী দ্বীপে স্থানান্তর মডেল মানবিক দিক থেকে যেমন ব্যর্থ, তেমনি অর্থনৈতিক দিক থেকেও অযৌক্তিক। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের এক পর্যায়ে জাতিসংঘের একাধিক সংস্থা এবং ৫০টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় এনজিও এ কার্যক্রমে যুক্ত হয়। যদিও শুরুতে বাংলাদেশ সরকার ও নৌবাহিনী এককভাবে স্থানান্তর কার্যক্রম চালায়। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন সময় কক্সবাজারে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য ১৯৯২ সালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় প্রতিষ্ঠিত হয়। ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তটির কার্যকারিতা সম্পর্কে মতামত জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই সময় সিদ্ধান্তটি নেওয়ার বাস্তবতা আর বর্তমান বাস্তবতা এক নয়, আর বিশ্বব্যাংকের প্রতিবেদনটি আরও বিশ্লেষণ না করে এর বিষয়বস্তু নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এ বিষয়ে শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির বণিক বার্তাকে বলেন, ভাসানচরে স্থানান্তরের বিষয়টি সঠিক ছিল সেটা মনে করি না, কারণ শুধু ফিজিক্যাল ফিজিবিলিটি দেখে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত সমাধান করে দেওয়ার মনোভাব থেকে ওই সিদ্ধান্ত। ২০১৭ সালে যে বড় ইনফ্লাক্সটা হয়, সেটা গভীর বিশ্লেষণে বুঝতে পারার কথা যে সহজ সমাধান হবে না। লোক দেখানো ব্যাপার বা হয়তো জনমত তৈরি করার একটা মনোভাব ওই সিদ্ধান্তের ক্ষেত্রে ছিল। কক্সবাজারের ওপর থেকে চাপ কমানোর বিষয়টি ছিল, কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য বিশেষজ্ঞ অংশীজনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবাইকে সম্পৃক্ত করার প্রয়োজন ছিল।